আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বালিয়াডাঙ্গি ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে গল্পটি আপনারা শুনতে যাচ্ছেন, গল্পটির নাম হচ্ছে হৃদয়ের আয়না। আর আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ লুবান। এডিট পরিচালনায় রয়েছেন মঞ্জুর আলম, আর গল্পটি লিখেছেন হৃদয় আহমেদ চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। দেখুন, আজকের রাতে শারীরিক মেলামেশা না করলে হয় না। আমার এসব ভীষণ ভয় লাগে। মানিব্যাগ থেকে জন্মবিরতিকরণ পদ্ধতির উপকরণ বের করে টেবিলের উপর রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেলল হৃদয়। কেমন বাচ্চাদের মতো কথাবার্তা। হৃদয় ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কি বলছো এসব সামিরা? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ, তবুও আমি ওসব কাজ করতে পারবো না, আমতামতা করে সামিরা বলল। আচ্ছা, ওসব করতে হবে না বলে হৃদয় চেয়ার টেনে সামিরার মুখোমুখি বসল। তাহলে ওই যে মানিব্যাগ থেকে ওই প্যাকেটগুলো বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয় ভাবি কিন্তু আমাকে বলেছে, বলে সামিরা মাথা নিচু করে রইল। হৃদয় বলল, তোমাকে যেমন ভাবি এটা সম্পর্কে বলেছে, আমাকেও তেমন বন্ধুরা এটা ফাজলামো করে দিয়েছে। লাল শাড়িতে সামিরার লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে। এ যেন স্বর্গের অপসরী বসে আছে হৃদয়ের সামনে। সামিরার বয়স বেশি হলে 16 কি 17 হবে। হৃদয়ের আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে সামিরা। গত বছর সামিরার মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরে হৃদয়ের আব্বু আম্মু সামিরাকে এখানে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছে সামিরাকে হৃদয়ের বউ করা। এবছর তাদের ইচ্ছেটা পূর্ণতা পেল। সামিরাকে হৃদয়েরও ভীষণ পছন্দ। যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ, তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়েও। হৃদয় কিছুদিন হলো নামিদামি প্রাইভেট কোম্পানিতে একটা সেকশনের প্রোডাকশন সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট, তবুও সামিরার কেমন যেন লাগছে। এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাটা দিয়ে ওঠে। ঘোমটা দিয়ে রাখায় সম্ভবত গরমে এবং ভয়ে লাজে ঘামছে সামিরা। তাই দেখে অভি বলল, এবার তো খোলো সামিরা। হৃদয়ের মুখে এই কথা শুনে সামিরা ভয়ে গুটিসুটি মেরে বলল, আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে। হৃদয় হাঁ হাঁ করে হেসে ফেলে বলল, আরে ভয়ে কী সব উল্টাপাল্টা ভাবছো তুমি? আমি ঘোমটা খুলতে বলেছি। গরম লাগছে তো তোমার? শাড়ি খুলে নর্মাল ড্রেস পরো, ভালো লাগবে। সামিরা একটু দূরে সরে গিয়ে বলল, আমি শাড়ি খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি। তুমি আমার সামনে বদলাতে যাবে কেন? সামনে তো আপনি বসে আছেন। বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে। তাতে কি? তোমার সব কিছুই তো আমার, এমনিতেই তো কত দেখব। কি সব বলছেন? লজ্জা করে না আপনার? স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কিসের? আচ্ছা, তোমার লজ্জা পেতে হবে না, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। কথা শেষে হৃদয় রুমের বাইরে চলে গেল। সামিরা শাড়ি বদলে স্বাভাবিক কাপড় পরল। এদিকে হৃদয় রুমের সামনে দাঁড়িয়ে আছে দেখে দাদি এগিয়ে এসে হৃদয়ের গাল টেনে দিয়ে বলল, বাসর ঘরে বিউটি দেখে বাইরে ডিউটি করার মানে কি হতচ্ছাড়া? এই রাতে এক মুহূর্তও নষ্ট করতে নেই। হৃদয় মুচকি হেসে বলল, দাদা বেঁচে থাকলে আজকে নতুন করে তোমার আর দাদার বাসর দিতাম বুড়ি। দাদি ভিংচি কেটে বলল, আমাদের সফটওয়্যার এখন হ্যাং রয়ে গেছে রে বলদ, তোদের তরতাজা সফটওয়্যার কাজে লাগা। কথা শেষে ধাক্কা দিয়ে হৃদয়কে রুমে ঢুকিয়ে দিয়ে দাদি হাসতে হাসতে চলে গেল। হৃদয় এসে খাটে বসতেই টেবিলের ওপর রাখা দুধের গ্লাসটা এনে অভির হাতে দিয়ে সামিরা বলল, দাদি বলল আপনাকে এই দুধ দিতে। আচ্ছা, আপনি কি ছোট বাবু যে আপনার এখনও দুধ খেতে হয়? দুধের গ্লাস হাতে হৃদয় হেসে ফেলে বলল, ছোট্ট বাবু হলে তো দুধ ভিডারে ভরে খেতাম। এটা একটা রীতি, বাসর ঘরে স্ত্রী স্বামীকে দুধ খাওয়ানো। সামিরা বিরক্তির ভাব নিয়ে বলল, ইস, কেমন পচা রীতি, এতে কি হয়? হৃদয় হাসি মুখে বলল, দুধ সুস্বাস্থ্য রক্ষায় কার্যকরী এবং সুস্বাস্থ্যের সাথে জড়িয়ে থাকে দীর্ঘায়ু, জীবনের সমৃদ্ধি, এসব। তাই বাসর রাতে স্বামীকে দুধ খাওয়ানোর মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধিশালী, দীর্ঘ দাম্পত্য জীবনেরই কামনা করা হয় এবং বাসর রাতে এই শুভ কামনার প্রতীকী হয়ে ওঠে দুধ। সামিরা মাথা নেড়ে বলল, এবার বুঝলাম। হৃদয় মুচকি হেসে বলল, আরও কারণ থাকতে পারে, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? লজ্জাবতী বউ তো তুমি, তাই। তাতে কি? শুনে কিনা আবার লজ্জাবতীর মতো লাজে কুকড়ে গিয়ে খাটের তলায় ঢুকে বসে থাকো, তাই? তাহলে থাক, বলতে হবে না আপনার। শোয়ার কথা ভেবে হৃদয় উঠে গিয়ে রুমের লাইট অফ করতেই সামিরা চেঁচিয়ে উঠে বলল, এই লাইট বন্ধ করলেন কেন? আমি কিন্তু চেঁচিয়ে মেচিয়ে সবাইকে ডাকবো, বলে দিচ্ছি। হৃদয়ের অবুঝ মন বলে উঠল, এমন বিয়ে করার চেয়ে চিরকুমার থাকা অনেক ভালো। লাইট অন করে খাটের উপর এসে শুয়ে পড়ল হৃদয়। সামিরাও গুটিসুটি মেরে হৃদয়ের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে শুয়ে আছে চুপচাপ। হঠাৎ হৃদয়ের একটা দুষ্টু বুদ্ধি জাগল। ধীরে ধীরে সামিরার পাশে গিয়ে সামিরাকে জড়িয়ে ধরে সামিরার গালে একটা চুমু খেতেই স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে টেবিলের কাছে গিয়ে ট্রে থেকে আপেল কাটা ছুরি হাতে নিয়ে সামিরা বলল, আপনাকে নিষেধ করার পরেও আপনি আবার আমাকে স্পর্শ করলেন কেন? সামিরার এমনিতেই বয়স কম, খচাং করে পেটে ছুরি ঢুকিয়ে দিলেই হৃদয়ের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। বাসর ঘরে বউয়ের হাতে প্রাণ গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। ইতিহাসের পাতায় মনে হয় প্রথম হৃদয়ের নাম লেখা হবে, যার কিনা বাসর ঘরে বউয়ের হাতে প্রাণনাশ।
এসব ভেবে হৃদয় প্রায় কোমায়িত। সামিরা বলল, কি কথা বলছেন না কেন? মানে জীবনের প্রথম বিয়ে তো, বউকে আদর করার লোভ সামলাতে পারিনি, তাই আর কি। আগে পিছে এক্সপিরিয়েন্স থাকলে হয়তো আমার অবুঝ মনটা এতটা উত্তেজিত হতো না। সামিরা ভ্রু কুচকে বলল, জীবনের প্রথম বিয়ে মানে আরও বিয়ে শাদী করার ইচ্ছে আছে নাকি? কোলবালিশ জড়িয়ে ধরে কোলবালিশে একটা চুমু খেয়ে হৃদয় বলল, বিয়ে কি মানুষ বউয়ের হাতে চাকু দেখে ভয়ে রাত কাটানোর জন্য করে? বউকে আদর সোহাগ ভালোবাসার জন্য করে। তুমি যখন আদর করতে দিচ্ছ না, তখন আর একটা বিয়ে করা ছাড়া উপায় কি? ছি 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 ছি। দাঁড়ান, আপনার দ্বিতীয় বিয়ে করার মজা দেখাচ্ছি, বলে চাকুটা হৃদয়ের দিকে ছুঁড়ে মারল। হৃদয় বালিশ দিয়ে চাকু ফেরালো। চাকু বালিশে ঢুকতেই বালিশ কেটে তুলা বের হলো। স্বামীরা এগিয়ে আসতেই হৃদয় লাফিয়ে পড়ে খাটের নিচে, স্বামীরা খাটের নিচে, আবার হৃদয় খাটের ওপর। জামাই বউ তো নয়, যেন টম জেরি। দুজনের এই কর্মকাণ্ডে ধূপধাপ শব্দ হচ্ছে। দাদি রুমের সামনে দাঁড়িয়ে সেসব শুনে দরজার বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বলল, ওরে যা করার একটু ধীরে সুস্থে কর, আজকের রাত শেষ রাত না, এখন থেকে সব রাত তোদের। এ যুগের পোলা মাইয়ার মাঝে ধৈর্য সহ্য বলে কিছু নাই দেখছি। কথা শেষে দাদি চলে গেল। দুজনেই চুপচাপ। স্বামীরা বলল, দাদি কি সব বলে গেল এগুলো? হৃদয় মুচকি হেসে বলল, ওই সব মানে, আরে বাসর রাতে যেসব কর্মকাণ্ড ঘটে আর কি। কি সব কর্মকাণ্ড? হৃদয় আর একটু স্বামীরার সামনে এগিয়ে এসে বলল, ওসব মুখে বলে বোঝানো যায় না, প্র্যাকটিক্যাল ধারণা দিতে হয়। দিব? স্বামীরা বলল, আচ্ছা। হৃদয় স্বামীরাকে চোখ বন্ধ করতে বলল। স্বামীরা চোখ বন্ধ করল। হৃদয় স্বামীরার মুখোমুখি দাঁড়িয়ে স্বামীরার ঠোঁটে লম্বা একটা কিস করল। স্বামীরা ভীষণ অবাক, এটা কি হলো? কেমন যেন এক উত্তেজনায় স্বামীরার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। জীবনে প্রথম এমন অভিজ্ঞতার অনুভূতি। স্বামীরার শরীর যেন নিয়ন্ত্রণের বাইরে, এখনও থরথর করে কাঁপছে, কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেকে। ধীরে ধীরে খাটে বসে কাঁপা কাঁপা গলায় স্বামীরা বলল, এটা কিন্তু ঠিক হলো না। হৃদয় মুচকি হেসে স্বামীরার সামনে হাঁটু গেড়ে বসে দুই হাত দিয়ে স্বামীরার দু হাত ধরে চোখে চোখ রেখে বলল, স্বামীরা, প্রতিটি ছেলের স্বপ্ন তার জীবনে এমন একটা সময় আসবে যখন একটি মানুষ তার একান্ত আপনজন, প্রিয়জন হবে। সে হলো স্ত্রী। ছেলেটি তার হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দেবে। স্বামী স্ত্রীর শারীরিক মেলামেশা ভালোবাসার একটা অংশ মাত্র, তবু ভালোবাসার বাইরে তো নয়। তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে, এবং সেটা বৈধ। আমার জীবনের সেই স্পেশাল রাতটা আজ, যে রাতে সেই প্রিয়জন, একান্ত আমার মানুষটা আমার সামনে। এত এত আদর করব প্ল্যান করে রাখা সেই মুহূর্ত আজ। নিজেকে কিভাবে সামলাবো বলো? আজ সেই রাত, যে রাতে দুজনে দুজনের ভেতর ডুববে, আনন্দে মেতে উঠবে। দুজনের কোনো কিছু আর লোকায়িত থাকবে না দুজনের কাছে। কিন্তু আমি তো বললাম, আমারও সব মেলামেশা, কাছাকাছি আসা ভয় করে। স্বামীরা, আমি শুধু তোমায় চুমু খেয়েছি, জোর করে তোমার শরীর পেতে চাইনি। তুমি জানো, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক মেলামেশা ধর্ষণের সমান। আমি তেমন কিছু চাই না। প্রয়োজনে অপেক্ষা করে যাব তোমার এই ভয় ভাঙার। কোনো একদিন তুমি নিজেই নিজেকে সঁপে দেবে আমার কাছে, সেদিনের অপেক্ষায় থাকবো না হয়। শারীরিক মেলামেশা ক্ষণিকের ভালো লাগা মাত্র। ভালোবাসার বন্ধনেই দুজনে পাশাপাশি কাছাকাছি থেকে হাতে হাত রেখে পাড়ি দেব জীবনের বাকিটা পথ। তোমার দায়িত্ব আমার বাকিটা জীবন। তুমি শুধু ভালোবাসা দিও, আমি আমার সবটা দিয়ে তোমায় সুখী রাখার চেষ্টা করব। স্বামীরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে হৃদয়ের কথা। কত সুন্দর করে কথা বলছে হৃদয়। হৃদয় আবার বলল, তবে আপাতত আর কিছু না হোক, তোমাকে বুকে জড়িয়ে না ঘুমাতে পারলে ঘুমাবো না, এটা ফাইনাল। স্বামীরার মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। রুমের লাইট অফ করে ডিম লাইট জেলে খাটে এসে শুয়ে পড়ল হৃদয়। পাশেই গুটিসুটি মেরে বসে আছে স্বামীরা। কোলবালিশটা তুলে ধরে হৃদয় বলল, ডার্লিং, তোমার এবার বিশ্রামের পালা। এখন থেকে তোমার কাজ বউকে দিয়ে সারব। হৃদয়ের পাগলামি দেখে খিলখিল করে হেসে ফেলল স্বামীরা। কোলবালিশ ছুঁড়ে ফেলে টান মেরে স্বামীরাকে শুইয়ে বুকে চেপে ধরে হৃদয় বলল, রক্ত মাংসের কোলবালিশের ফিলিংসটাই আলাদা রে বউ। স্বামীরা লজ্জায় লাল, চুপ করে শুয়ে আছে হৃদয়ের বুকে। হৃদয় স্বামীরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, আমার কিন্তু বাল্যকাল থেকে বউকে নিয়ে একটা মারাত্মক স্বপ্ন আছে, সেটা পূর্ণ করার দায়িত্ব তোমার। স্বামীরা হেসে ফেলে মিনমিন করে বলল, বাব্বা, বাল্যকাল থেকে বউকে নিয়ে স্বপ্ন, কি সেটা? হৃদয় বলল, এভাবেই দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমাবো সারা রাত, তবে দুজনের শরীরেই কিছু থাকবে না, একেবারে খালি গায়ে। স্বামীরা লজ্জায় একেবারে শেষ, তবু বলল, এতে কি হবে? হৃদয় বলল, এতে দুটি দেহ মিশে যাবে দুটি দেহে, দুজনার হার্টবিট এক হবে,
দুজন দুজনার শরীরের উষ্ণতা অনুভব করব আরও অনুভব করব দুজন দুজনার হৃৎস্পন্দন। স্বামীরা মিনমিন করে বলল, আমারও একটা ইচ্ছে আছে শিশুকাল থেকে, প্রচণ্ড ইচ্ছে, যেটা আজ পর্যন্ত কাউকে বলা হয়নি। হৃদয় বলল, কি সেটা, বলো আমাকে। হৃদয় স্বামীরাকে টেনে বুকের ওপর তুলে বলল, বলো আমাকে তোমার শিশুকাল থেকে কি ইচ্ছে। আমার শিশুকাল থেকে ইচ্ছে আমার একটা ফুটফুটে বেবি হবে, বলে লজ্জায় দুই হাতে মুখ ঢাকল স্বামীরা। হৃদয় স্বামীরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, বেবি তো হবে, কিন্তু হবে কি করে? বেবি হবার কার্যক্রম সম্পন্ন না হলে? কার্যক্রম মানে মানে ওই যে তুমি ওসবে ভয় পাও, বেবি পেতে হলে ভয় বিসর্জন দিতে হবে। মনের ভেতর শুধু ওইসবের ধান্দা। এত জড়াজড়ি করা লাগবে কেন? বউকে জড়াবো না তো কাকে জড়াবো শুনি? আমার কেমন যেন লাগে। স্বামীরা একটু দূরে সরে গেল। হৃদয় আবার স্বামীরাকে টেনে এনে বুকে জড়িয়ে বলল, একটা মানুষ একান্ত আমার, শুধুই আমার, তাকে নিয়ে ধান্দা নয়, ইচ্ছে আর স্বপ্ন হাজার। এখন থেকে আমার সমস্ত ভালোবাসা তোমায় ঘিরে। আমার ভবিষ্যৎ জীবনের সহযাত্রী তুমি, তুমি আমার, আমি তোমার, এটাই তো। তুমি দেখে নিও, তোমাকে এত ভালোবাসবো যে তোমার যন্ত্রণাময়ের অতীতও তোমাকে স্পর্শ করতে পারবে না। স্বামীরা চুপচাপ শুয়ে আছে। হৃদয় স্বামীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক জ্বালাতন করেছি তোমায়, এবার ঘুমিয়ে পড়ো। দুজনেই ঘুমিয়ে পড়ল। খুব ভোরে দাদি এসে দরজায় কড়া নাড়ল। স্বামীরা উঠে গিয়ে দরজা খুলতেই দাদি বলল, কিরে, সারা রাত যুদ্ধ করে ক্লান্ত হয়ে নাকে তেল মেখে ঘুমাচ্ছিস? গোসল না করলে জাতি তোদের খবিশ বলবে, দুষ্ট দুটা। স্বামীরা হেসে ফেলে বলল, ডিয়ার রোম্যান্টিক দাদি, গোসল করার মতো কোনো কর্মকাণ্ড ঘটেনি রাতে, আর আমরা যুদ্ধে নয় শান্তিতে বিশ্বাসী। দাদি মুখ ভেঙচি দিয়ে বলল, হয়েছে বুঝছি, এই যুগের পোলাপান 5G গতির ইন্টারনেটের চেয়েও দ্রুত, তারা আবার শান্তিতে বিশ্বাসী। সামিরা বলল, আমরা তোমার মতো উত্তেজিত সৈনিক না দাদি, যে প্রথম রাতেই ঢাল তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ব। ধীরে সুস্থে এগোতে হবে, আমাদের গোসলের দরকার নেই, তুমি দাদার কথা মনে করে হুদাই গোসল করে আসো। দাদি বলল, ঢং, তাইলে শুয়ে পড়ো গিয়ে। দাদি চলে গেল। সামিরা এসে আবার শুয়ে পড়ল। হৃদয় ঘুমের সাগরে ডুবে আছে। সামিরা হাত দিয়ে হৃদয়কে ধাক্কা দিয়ে বলল, মহারাজ, সকাল হলো তো, উঠে পড়ুন এবার। হৃদয় ঘুম ঘুম চোখে সামিরাকে কাছে টেনে ঠোঁটে চুমু খেয়ে বলল, শুভ সকাল মিষ্টি বউ। সামিরা বলল, সবই ঠিক আছে, আপনি যেভাবে সারাক্ষণ কাছে টানতে থাকেন, ক্লোজ আপও তো এতটা কাছে টানতে পারে না। হৃদয় হেসে ফেলে বলল, মানে কি বলছো তুমি? সামিরা বলল, ওই যে ক্লোজ আপ টুথপেস্টের অ্যাড, কাছে আসো কাছে আসো, তারপর নাটক কাছে আসার গল্প, আপনি দিনরাত যেভাবে কাছে টানেন তাতে ওসব হার মেনে যাবে। হৃদয় হেসে ফেলে বলল, আজীবন কাছে টেনে যাব এভাবেই। সামিরা বলল, আমার তো ভয় হয় কদিন পরে আবার পায়ে দড়ি লাগিয়ে না টানেন, যেখানে যাবেন টানতে টানতে নিয়ে যাবেন কাছে রাখার জন্য। হৃদয় বলল, তা তো অবশ্যই, হয়তো তুমি আমার কাছাকাছি, নয়তো আমি তোমার কাছাকাছি, বিষয় হলো দূরে থাকা যাবে না। উঠে ফ্রেশ হয়ে অফিসে যাবার জন্য রেডি হৃদয় চুপচাপ সামিরার দিকে তাকিয়ে আছে। সামিরা বলল, কি হলো? আমার একটা ইচ্ছে আছে। একটা একটা করে তো দেখছি আপনার অসংখ্য ইচ্ছে উইপোকার মতো বের হচ্ছে। এরপর একটা ইচ্ছে না বলে বলবেন ইচ্ছের গোডাউন আছে। একটা মাত্র বউ, তাকে নিয়ে ইচ্ছের গোডাউন থাকা স্বাভাবিক। আচ্ছা বলুন, এবারের ইচ্ছেটা কি? অফিসে যাবার আগে বউকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকা এবং বউয়ের কপালে চুমু খাওয়া। এরকম করলে কি হয়? এনার্জি লেভেল ফুল থাকে, মনটাও ফুরফুরে থাকে সারাদিন। বাবা, এইটা বলতে পারো এনার্জির ওপর এনার্জি প্লাস। আচ্ছা ঠিক আছে, এনার্জি নিয়ে নিন, এনার্জি প্লাস নিয়ে নিন, যা ইচ্ছে হয় করেন স্যার। হৃদয় মুচকি হেসে এগিয়ে এসে সামিরাকে জড়িয়ে ধরে সামিরার কপালে চুমু খেয়ে সামিরাকে নিজের খেয়াল রাখতে বলে অফিসে চলে গেল। সামিরা রান্নাঘরে এসে শাশুড়িকে সালাম দিয়ে বলল, মা, এতদিন না হয় অতিথি হিসেবে ছিলাম, কোনো কাজ করতে দেননি, এখন আপনার পুত্রবধূ, সংসারের এসব কাজ এখন থেকে আমি সামলাবো মা। মা মুচকি হেসে সামিরাকে বুকে টেনে কপালে চুমু খেয়ে বলল, যখন সময় হবে তখন আমি নিজেই তোকে বলবো, আপাতত তোর কিছু করতে হবে না, খাবি দাবি আর আমার পাগল ছেলেটার খেয়াল রাখবি। সামিরার চোখে জল টলমল করে উঠল নিজের মায়ের কথা মনে করে। শাশুড়ি আবার সামিরাকে বুকে জড়িয়ে বলল, একদম কান্নাকাটি মন খারাপ করবি না, আমি তো তোর মাই,
এখন দেরি না করে জলদি আমাদের একটা নাতি নাতনি উপহার দে, দেখবি তোরও মনটা সব সময় ভালো থাকবে। সামিরা মুচকি হেসে নিজের রুমে চলে আসলো। বিকেলে মা বাবার কথা ভেবে ভীষণ মন খারাপ সামিরার। জীবনের বড় অধ্যায় শুরু হলো, কিন্তু আজ সবচেয়ে যারা বেশি খুশি হতো তারা নেই। কিছুক্ষণ কান্নাকাটি করে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ল সামিরা। অফিস থেকে বেরিয়ে মার্কেটে গিয়েছিল হৃদয় কিছু কেনাকাটা করতে। সন্ধ্যার পরে বাসায় ফিরল হৃদয়। সামিরাকে ঘুমে দেখে আর ডাকল না। জলদি করে অফিস ব্যাগের ভেতর থেকে কিনে আনা আলতা বের করে সামিরার পায়ে লাগিয়ে দিতে লাগল। টের পেয়ে ঘুম ভেঙে গেল সামিরার, কিন্তু চোখ বন্ধ করে চুপচাপ রইল। সামিরার আলতা পরা ভীষণ পছন্দ। হৃদয় নিজে আলতা পরিয়ে দিচ্ছে, এ তো কল্পনার বাইরে। ভীষণ ভালো লাগছে সামিরার। জীবনে এমন কাউকেই তো পাওয়ার স্বপ্ন সব মেয়েদের। আলতা পরিয়ে দেওয়া শেষে হৃদয় গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে সামিরার আলতা রাঙা পায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিরা হালকা চোখ খুলে দেখে আবার চোখ বন্ধ করে মনে মনে ভাবছে, পাগল লোক একটা। হৃদয় হঠাৎ হাঁটু গেড়ে বসে সামিরার আলতা রাঙা পা তুলে ধরে একটা চুমু খেতেই ভীষণ অবাক হয়ে সামিরা লাফিয়ে উঠে বলল, আপনি পায়ে চুমু খেলেন? পাগল আপনি, এরকম কেউ করে? চুমু খাবার জন্য ঠোঁট, গাল, কপাল অথবা শরীরের অন্য জায়গাগুলো কি লক করা নাকি? এক নিঃশ্বাসে কথাগুলো বলল সামিরা। হৃদয় মুচকি হেসে বলল, কেন, এতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? পায়ে কেন চুমু খাবেন? আমার তো কেমন যেন লাগছে। এবার তাহলে ব্যাখ্যা দেই সামিরা। পবিত্র গ্রন্থে সৃষ্টিকর্তা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের চাষাবাদ ক্ষেত্রে আসো, যেভাবে খুশি সেভাবে। তবুও মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে সামিরা বলল, যাক বাবা, বাঁচা গেল। এবার শুধু চুমো না, পা দুইটা কাইটা খেয়ে ফেলেন। মিষ্টি হেসে হৃদয় বলল, সামিরা, আমাদের মনে রাখা উচিত একজন স্ত্রী তার স্বামীর কাছে শুধু ভাত কাপড়ের জন্যই আসে না। তাহলে তো ধনাঢ্য পরিবারের মেয়েদের বিয়েরই প্রয়োজন হতো না। বরং স্ত্রীর অর্থনৈতিক বা ভরণপোষণের অধিকারের পাশাপাশি তার আরও কিছু অধিকার রয়েছে, যেগুলো অপূর্ণ থেকে গেলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। বৈবাহিক ব্যবস্থার স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। স্ত্রীর মানসিক বিনোদন তার অন্যতম। একজন স্ত্রী যদি সত্যিকার অর্থে স্বামী ভক্ত হয়, তাহলে সে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে। স্বামীকে নিয়ে সে তার স্বপ্নের সৌধ নির্মাণ করে। সেক্ষেত্রে স্ত্রীও চায় স্বামী তাকে ভালোবাসুক, তার প্রতি আলাদাভাবে খেয়াল করুক, তাকে গুরুত্ব দিক, তার সাথে হাসি মুখে কথা বলুক এবং আবেগপূর্ণ আচরণ করুক। সামিরা, স্বামী মানেই পরম বন্ধু। তোমার মনকে যদি আনন্দে ভরিয়ে না রাখতে পারি, স্বামী হিসেবে সেটা আমার চরম ব্যর্থতা। হৃদয়ের কথায় সামিরার মনটা আনন্দে ভরে গেল। রাতের খাবার শেষে সবাই গল্প করে যে যার রুমে চলে আসলো। রুমের দরজা বন্ধ করে খাটে এসে শুয়ে পড়ল সামিরা। হৃদয় পাশের টেবিলে ল্যাপটপে অফিসিয়াল কাজে মগ্ন। কিছুক্ষণ চুপচাপ থেকে সামিরা বলল, ল্যাপটপ নিয়েই থাকবে নাকি এদিক সেদিকও একটু মনোযোগ দেবার দরকার আছে? হৃদয় ঘাড় ঘুরিয়ে মিষ্টি হেসে বলল, কিছু বলবে? কিছু বলবে মানে? বউ অপেক্ষায় আর আপনি ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন। বউয়ের দিকেও তাকাতে হয় একটু আধটু, কিন্তু তাকালে যে আফসোস হয়। কিসের আফসোস? দেখতে পারি অথচ ছুঁইতে পারি না, একান্তে কাছে পেতে পারি না। এর জন্যই কবি বলছে, একবার না পারিলে দেখো শতবার। মানে? সামিরা, তুমি আর কিছু বলতে পারবো না, বুঝলে বুঝে নেন। ল্যাপটপ অফ করে উঠে গিয়ে রুমের লাইট অফ করে খাটে শুয়ে পড়ল হৃদয়। আজকে হৃদয় নিজেই একটু দূরত্ব বজায় রেখে শুয়েছে। তাই দেখে সামিরা অবাক। মোড় দিয়ে হৃদয়ের কাছে এসে গা ঘেঁষে শুয়ে সামিরা বলল, এই যে আজকে হঠাৎ করে কি আমার গায়ে কাঁটা গজিয়েছে নাকি? না, ইয়ে মানে সামিরা। কি ইয়ে মানে কি? ইয়ে মানে আমার শরম করে সামিরা। উরে বাবা রে, কি শরমের লোকটা আমার। তো কি, এতদিন আমি পেতে চেয়েছি, তুমি দাওনি, আজ তুমি সেধে দিচ্ছ তাই আমার শরম করে? শরম ছুটামু আপনার। সামিরা হৃদয়ের বুকের উপর উঠে বলল, আমার আদর লাগবে এক্ষুনি। এ বাবা, বলো কি? বলে হৃদয় হাঁ হাঁ করে হাসল। হাত দিয়ে হৃদয়ের মুখ চেপে ধরে সামিরা বলল, দাদি ওই দিন বলল না যুদ্ধের কথা, আজ যুদ্ধ হবে। হৃদয় ঘুরে সামিরাকে নিচে ফেলে সামিরার ঠোঁটে চুমু খেয়ে বলল, চলো তয়, শুভ কাজে দেরি করতে নেই। তারপর ইয়ে মানে ওইসব কথা কি সব বলা যায়? কিছু কথা বুঝে নিতে হয়। সকালে সামিরা হৃদয়কে বলল, শুনুন, আজকে খুব মা বাবার কবর জিয়ারত করতে মনে চাইছে।
হৃদয় সামিরাকে নিয়ে মা বাবার কবর জিয়ারাতের জন্য আসলো। এটাই সামিরাদের বাড়ি, অনেক বড় বাড়ি। হৃদয় বলল, সামিরা, তুমি কবর জিয়ারত করে প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলো, লাঞ্চের সময় আমি এসে নিয়ে যাব। কথা শেষে হৃদয় চলে গেল। কবর জিয়ারত শেষে সামিরা বাড়ির ভেতরে যাবার উদ্দেশ্যে পা বাড়াতেই পেছন থেকে এক যুবক এসে সামিরার হাত টেনে ধরে বলল, সব কিছু ভুলে গেলি সামিরা। ঘাড় ঘুরিয়ে যুবককে দেখে সামিরার বুকের ভেতরটা ধক করে উঠল। পেছন থেকে সামিরার হাত টেনে ধরা যুবক আর কেউ নয়, এ হলো শুভ। হাই স্কুলে যাবার পথে প্রায়ই সামিরাকে উত্ত্যক্ত করত শুভ। একদিন সামিরা স্কুলে স্যারদের কাছে নালিশ করলে স্যার অনেক পিটায় শুভকে। তারপর শুভ আরও ক্ষেপে যায়। একদিন রাস্তায় সামিরার পথ আগলে দাঁড়ায় শুভ ও তার সাথে ছেলেপুলে। দুর্ব্যবহার করে সামিরার সাথে। এসব নিয়ে মারাত্মক ঝামেলা হওয়ার পরে সামিরার বাবা শুভর নামে মামলা করে। দোষী সাব্যস্ত হয়ে শুভ জেলে চলে যায়। কয়েকদিন হলো জেল থেকে ছাড়া পেয়েছে শুভ। বদলা নেবার নেশায় মাতাল সে। সামিরাকে এতদিন ফলো করে আসছিল সে, আজ মোক্ষম সময় দেখে উপস্থিত তাই। শুভ সামিরার হাত শক্ত করে ধরে বলল, জেলখানার দিনগুলো ভীষণ কষ্টের সামিরা। দিব্যি তো শান্তিতে স্বামী সংসার করছিস, এবার আমার কষ্টগুলো একটু লাঘব করে দে। সামিরা বলল, এসবের মানে কি শুভ? মানে বোঝো না? তুই তো এখন অন্য কারো, দেহটা দিয়ে অন্তত আমার কষ্ট লাঘব করতে পারো। ছি, তোর মতো নোংরা মনের মানুষ কখনো ভালো হয় না। ভালো হতে চাই না, তোর এত অহংকার কিভাবে আসে দেখতে চাই। শুভ, ছেড়ে দে বলছি, ভালো হবে না কিন্তু। শুভ সামিরার হাত ধরে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে যেতে যেতে বলল, ভালো না হোক, খারাপ কিছু তো আজ হবে। শুভ, ছেড়ে দে আমায় বলে সামিরা চিৎকার করতেই শুভ সামিরার মুখ চেপে ধরে বলল, তোর আর তোর বাবার অহংকার কই গেল আজ? আমার জীবনের এতগুলো দিন পচে গেল জেলে, তোর বাবাও তো মাটির নিচে, কে রক্ষা করবে এখন শুনি? বড় ঘরের পেছনে একটা রান্নাঘর, সেখানে সামিরাকে নিয়ে দরজা বন্ধ করে দিল শুভ। বাড়িতে দীর্ঘদিন কেউ বসবাস না করায় ছাড়া বাড়ি হয়ে আছে। আশেপাশের কেউ কখনো ভুলেও উঁকি পর্যন্ত মারে না এ বাড়িতে। শুভ টান দিয়ে সামিরার বুকের ওড়নাটা নিয়ে সামিরার বুকের দিকে ইশারা করে বলল, ভালোই বড় হয়ে গেছিস রে, নিজে খুলবি নাকি আমার কষ্ট করে সব কিছু করতে হবে? সামিরা চিৎকার করে উঠতেই শুভ একটা চাকু বের করে সামিরার গলায় ধরে বলল, চিৎকার করলে প্রথমে তোর জিভ কাটব, তারপর তোর শরীরের বিশেষ বিশেষ অঙ্গ কেটে টুকরো টুকরো করব, মনে রাখিস। এই ভর দুপুরে কেউ কিছু টের পাওয়ার আগেই খেল খাতাম। ভয়ে আতঙ্কে সামিরা নাজেহাল, চোখের জল টপ টপ করে ঝরে পড়ছে। শুভ সামিরার বুকে মানে স্তনে হাত দেবে দেবে এমন সময় কে যেন বলে উঠল, এই মানুষ প্রজাতি আসলেই বড় বজ্জাত, মানে স্বর্গে গেলেও গ্যাঞ্জাম না করে শান্তিতে থাকতে পারবে না মনে হয়। শুভ চমকে উঠে চাকু হাতে চারদিক চোখ বুলিয়ে কাউকে না দেখে বলল, এই শালা কে তুই? সাহস থাকলে সামনে আয়। আবার সেই কণ্ঠস্বর, হালকা করে কানের ওপরে একটা দিয়ে সাময়িক সময়ের জন্য কোমায় পাখানোর আগে দুলাভাই ডাক ইতর। শুভ আরও ক্ষেপে গিয়ে বলল, সামনে আয় শালা, চাকু দিয়ে কুপিয়ে যদি তোর দুলাভাই হওয়ার শখ না মেটাই। আবার সেই কণ্ঠস্বর, এর জন্যই বলি তোরা মানুষ প্রজাতি যেমন ঘাড় তেড়া তেমন বজ্জাত। মানুষ প্রজাতি মানে কি? তুই কি মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন? আমি কি তা বুঝ না এ মাথামোটা মূর্খ শালা? এরকম ছাড়া বাড়িতে কি তোর বোন জামাই এসে থাকে? কি থাকে বোঝো না? মানে ইয়ারকি মারা হচ্ছে নাকি? ওহু, মারতে মারতে সব ইয়ারকি মেরে ফেললে পৃথিবী থেকে একসময় ইয়ারকি বিলুপ্ত হয়ে যাবে, তাই আমি ইয়ারকি মারি না কখনো। মজা করা হচ্ছে তাই না? একবার সামনে আয় সাহস থাকলে। আমি সামনে আসলে হিসু করে প্যান্ট ভিজাবি, পরে এই মেয়ের সামনে একটা কেলেঙ্কারি ঘটে যাবে। তার চেয়ে এই মেয়েটিকে ছেড়ে চলে যায় এখান থেকে। তুই কে জানি না, এতই যদি সাহস থাকে তবে সামনে আয়, আমার হাত থেকে এই মেয়ের ইজ্জত রক্ষা করে দেখা। কথা শেষে শুভ সামিরাকে জোর করে শুইয়ে ফেলে সামিরার বুকের উপর ঝুঁকে পড়তেই শুভ ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ে ফ্লোরে পড়ল ধপাস করে। মনে হলো কেউ শুভর পা ধরে ছুঁড়ে মেরেছে। ভীষণ ভড়কে গেল শুভ। সামিরাও অবাক, এসব কি হচ্ছে? সেই কণ্ঠস্বর আবার বলল, মেয়েদের শরীর ভালোবেসে পেতে হয়, জোর জবরদস্তি নয়। তোদের কাছে তুচ্ছ মনে হলেও একটা মেয়ের কাছে শ্রেষ্ঠ সম্পদ, এবং সেটা একজনের, মেয়েটির প্রিয়জনের। ভালোবেসে ভরসা করে মেয়েটি যাকে সঁপে দেবে শুধুমাত্র তার। শুভ ভয় ভয় বলল,
কিন্তু আপনি কে? সেই কণ্ঠস্বর আবার বলল, আমি মজনু। শুভ বলল, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কেন মজনু স্যার? অদৃশ্য হবার পোশাক পরে আছেন নাকি? মজনু বলল, ওরে বদ, সব মজনু কি আর ইতিহাসের পাতায় টাইপিংয়ে আটকে থাকে? কিছু মজনু ভূত হয়ে বাগবাগিচায় ঘুরে বেড়ায়। শুভ বলল, এই মেয়ের জন্য আমার জীবন বরবাদ মজনু ভাই, আমি প্রতিশোধ নিতে চাই। মজনু বলল, একটা মেয়ের ইজ্জত নষ্ট করে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রতিশোধ নিতে পারে না। তুই তো অসুস্থ। অসহায় একটা মেয়েকে দেখে ভূতের মনেও মায়া জাগে, আর তুই তো মানুষ। আসলে তোরা মানুষরা এখন হায়নার চেয়ে হিংস্র, মনুষ্যত্বহীন পশু। তুমি যে দুধের ধোঁয়া, তার কি প্রমাণ? শুভ বলল, মজনু ভাই, আপনার নাম শুনেই বোঝা যায় ভূত হলেও আপনি ভালো টাইপের ভূত। আপনি এখান থেকে আজকে চলে যান, আমাকে আমার কাজ করতে দেন। রেগে গিয়ে মজনু বলল, এখান থেকে চলে যাব মানে? মানুষের যন্ত্রণায় লোকালয় ছেড়ে এখানে আসলাম নির্জনে, এখানে এসেও সেই বজ্জাত মানুষ এসে হাজির। দিব্যি ঘুমোচ্ছিলাম, তোর ধস্তাধস্তির কারণে ঘুম ভেঙে দেখি এমন কাজ ঘটতে চলেছে, যেটা আমার ময়নার অপছন্দ ছিল। শুভ বলল, ভাই মজনুদের তো থাকে লায়লা, আপনার বেলায় কেন ময়না? একটা দীর্ঘশ্বাস ফেলে মজনু বলল, সব মজনুর যে লায়লা থাকবে এমন কোনো চুক্তি ইতিহাসের কোথাও নেই। বেঁচে থাকতে হাবিজাবি ভিডিও দেখতাম মাঝে মধ্যে, ময়না সেটা অপছন্দ ছিল, খুব খুব করে বারণ করতো ওসব যাতে না দেখি। সেই কুকর্ম তুই আমার সামনে লাইভ করতে চাইছিস? অসভ্য! আর একবার পারলে স্বামীরাকে স্পর্শ করে দেখ, তোর বিচি বের করে যদি মার্বেল না খেলি তবে আমিও ভূত মজনু না, হারামজাদা বিটকেল। এদিকে হৃদয় এসে স্বামীরাকে খুঁজে খুঁজে হয়রান। অবশেষে বাড়ির পেছনে এই রুমে স্বামীরাকে শুভর সাথে একই রুমে দেখে হৃদয় থমকে গেল। হৃদয়, তাহলে কি এই ছেলের সাথে স্বামীরার কোনো অবৈধ সম্পর্ক আছে? স্বামীরার বুকে ওড়না নেই এবং নাজেহাল অবস্থা। অন্য এক যুবকের সাথে একই রুমে এই অবস্থায় একটা মেয়েকে দেখলে যে কেউ বাজে কিছু ভেবে বসবে। হৃদয়ের বেলায়ও তাই ঘটল। আসলে এরকম দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না হৃদয়। স্বামীরাকে অন্য এক যুবকের সাথে একই রুমে দেখে হৃদয়ের যেন আকাশ ভেঙে পড়ল। এত বিশ্বাস আর ভালোবাসার পরেও স্বামীরা এমনটা করতে পারল? স্বামীরা উঠে এসে হৃদয়কে বলল, আপনি ভুল বুঝবেন না, আমাকে আগে পুরোটা শুনুন। হৃদয় বলল, আর কি বুঝব? নিজের চোখে দেখার পরে বোঝার আর কি বাকি থাকে বলো? চোখের দেখা সবসময় সত্যি হয় না, বুঝে নিয়েন, বলে চোখের জল মুছল স্বামীরা। স্বামীরাকে ফাঁসানোর জন্য শুভ বলল, এভাবে বলার কি আছে স্বামীরা, সত্যিটা বলে দাও। হৃদয়কে তোমার অপছন্দ, তুমি মুক্ত হয়ে আমার কাছে আসতে চাও, ভয় কিসের? বলে দাও স্বামীরা। ঠিক এই মুহূর্তে স্বামীরা কি বলবে ভেবে পাচ্ছে না। নির্বাক স্বামীরার চোখে জল টলমল। হৃদয় বলল, স্বামীরা, কোনো কিছু পাওয়ার জন্য জোড়াজোড়ি আমার ভীষণ অপছন্দ। জোর করে যা পাওয়া হয় তাতে মানসিক প্রশান্তি থাকে না। আমি ভালোবেসে তোমায় চেয়েছি, তুমি ভালোবেসে অন্য কাউকে চাইছো, এটা দোষের কিছু নয়। শুভ হৃদয়কে বলল, স্বামীরার বাবার লিখে যাওয়া সম্পত্তির লোভ সামলাতে না পেরে হুট করে বিয়ে করে ফেললেন, বাহ! স্বামীরাকে ভাবার সময়টুকু পর্যন্ত দিলেন না। হৃদয় অবাক হয়ে বলল, তোমাকে এসব কে বলেছে? স্বামীরাকে দেখিয়ে শুভ বলল, যার সাথে অন্যায় করেছেন সে বলেছে। হৃদয় ভীষণ অবাক হয়ে স্বামীরাকে বলল, স্বামীরা, আসলে এমন কিছু নয়। তোমার প্রতি আমার এমন ভালোবাসার লক্ষ কোটি টাকা দিয়ে কোনোদিন কিনতে পারবে না। তোমার সম্পত্তি নয়, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবেসে আজীবন থেকে যেতে চেয়েছি আমার হৃদয়ের আয়নায়। তোমাকে আজীবন দেখতে চেয়েছি আমার হৃদয়ের আয়নায়, আর তোমাকে রাখতে চেয়েছি আমার দৃষ্টির সীমায়। তুমি নিজের সুখের জন্য ইচ্ছে হলে চলে যেতে পারো, কিন্তু হৃদয়ের সবটা জুড়ে থেকে যাবে আজীবন। কথা শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে হেঁটে চলে গেল হৃদয়। শুভর মুখে শয়তানি হাসি, আর স্বামীরার চোখ থেকে অঝরে জল ঝরছে। আসলে এরকম পরিস্থিতিতে তো কখনো পড়েনি, তাই কিভাবে এমন পরিস্থিতি সামলাবে জানা নেই। গলা শুকিয়ে কাঠ, কথা বলার মতো অবস্থা নেই। মেঝেতে বসে পড়ে কাঁদতে লাগলো। শুভ বলল, প্রতিশোধ এভাবে নিতে হয়, একদিনের অ্যাকশন, আজীবনের চোখের জল। সাকসেস আমি, এতদিনে মনের জ্বালা নিভল। শুভর কথা শেষ হতে না হতেই শুভর গালে অদৃশ্য থাপ্পড় পড়ল ঠাস ঠাস করে। তারপর অদৃশ্য মজনু বলে উঠল, বাহ! একসময় যাকে পেতে চাইতি ভালোবেসে আজ তার চোখের জলের কারণ তুই। এটাকে ভালোবাসা বলে না, কারণ ভালোবাসলে কেউ ভালোবাসার মানুষটার ক্ষতি চাইতে পারে না। তোর মতো একটা অসভ্যকে চিনতে পেরেছিল স্বামীরা, এটাই ভাগ্য। শুভ বলল, এত দেমাগ, এত অহংকার এখন আজীবন চোখের জলে ধুয়ে যেতে থাকুক। অদৃশ্য মজনু শুভর ঠ্যাং ধরে কয়েকটা আছাড় মেরে বলল, এমন প্রতিশোধ নিতে নেই যাতে কারো জীবন নষ্ট হয়ে যায়। আজীবন একটা মেয়ের চোখের জল ঝরানো কোনো মানুষের কাজ নয়, অমানুষের কাজ। আছাড় খেয়েও আদমরা শুভর মুখে তবু শয়তানি হাসি। স্বামীরাকে বলল,
তোর কারণে আমার জীবনের কতগুলো দিন নষ্ট হলো, এবার তোর জীবনের সবগুলো দিন বরবাদ হবে, এটাই আমার শান্তি। হঠাৎ আবার ফিরে এসে দরজায় দাঁড়ালো হৃদয়। ভেতরে এসে স্বামীরাকে টেনে তুলে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলল, চোখের জল কখনো মিথ্যে বলে না স্বামীরা, আর রাগের বশে ভুল বোঝা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমি আড়ালে গিয়ে সব শুনছিলাম। শুভর মতো কিছু অমানুষদের কারণেই কত শত জীবন দুঃখের সাগরে ভাসছে, ওর জন্য ব্যবস্থা করা হয়েছে। একটু পরে দুজন পুলিশ এসে শুভকে চ্যাংদোলা করে নিয়ে চলে গেল। স্বামীরা কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি তো আমাকে ফেলে চলেই গেছিলেন। হৃদয় বলল, চলে যায়নি, আসলে রাগের মাথায় সিদ্ধান্ত নেয়া বোকামি, একটু আড়ালে গিয়েছিলাম। যে ভালোবাসে সে ছেড়ে যেতে পারে না কখনো। এক জনমের প্রতিটি মুহূর্তে থেকে যেতে চায় ভালোবাসার মানুষটার হৃদয়ের আয়নায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। অদৃশ্য মজনু তাই দেখে বলে উঠল, তোমরা এখানে এভাবে জড়াজড়ি করলে আবহাওয়ার টেম্পারেচার বেড়ে যাবে, আমার ঘুমে ব্যাঘাত ঘটবে। বাসায় গিয়ে কিশমিশ খাও মন ভরে, আমার ঘুম দরকার। কেউ নেই, অথচ কণ্ঠস্বর শুনে হৃদয় ভীষণ অবাক। সামিরা বলল, হৃদয়, উনি মজনু, ভূত মজনু, ওনার জন্যই শুভ আমার কোনো ক্ষতি করতে পারেনি। মজনুকে ধন্যবাদ জানিয়ে হৃদয় ও সামিরা চলে আসলো। গভীর রাত। হৃদয়কে জড়িয়ে ধরে সামিরা বলল, শোনেন, আপনি অফিসে চলে গেলে আমার ভীষণ একলা লাগে, কষ্ট হয়। আমার একটা বেবি লাগবে, জলদি একটা বেবি দেন আমারে। সামিরার কথা শুনে হৃদয় হেসে ফেলে সামিরার ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, বেবি কি মানি ব্যাগে নিয়ে ঘোরার জিনিস নাকি? বেবির জন্য প্রসেসিং ফলো করতে হয়। সামিরা শক্ত করে হৃদয়কে জড়িয়ে ধরে বলল, জলদি ফলো করেন, আমার বেবি চাই। হৃদয় বলল, প্রসেসিং ভূতের মতো, অন্ধকার দরকার, লাইটটা অফ করে আসি, হ্যাঁ। তারপর প্রসেসিং। একসময় সামিরার কোল জুড়ে ফুটফুটে একটা বেবি আসে। সুখে ভরে ওঠে সামিরা ও হৃদয়ের ছোট্ট সুখের সংসার। সমাপ্ত।